জুকি গভর্নরের তাঁবুতে রাত কাটিয়েছে। নাজির গোপন হারেমেও এই সংবাদ পৌঁছে গিয়েছিল। ও এসেছে এই সেদিন। অথচ নাজি প্রথম দিন থেকেই অন্য সবার চাইতে ওকে বেশি ভালোবাসে। এক মুহূর্তের জন্য অন্য নর্তকীদের কক্ষে তাকে যেতে দেওয়া হয়নি। জুকির জন্য ছিল আলাদা কক্ষ। নর্তকীরা প্রতিহিংসার আগুনে পুড়তে লাগল। সালাউদ্দিন আইয়ুবীকে ফাঁসানোর জন্য জুকিকে ট্রেনিং দেওয়া হচ্ছে তা ওরা জানত না। ওদের ধারণা জুকি নাজিকে এককভাবে দখল করে নিয়েছে। নর্তকী দুজনের প্রতিহিংসা চরমে পৌঁছলে ওরা জুকিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। গভর্নরের তাঁবুতে জুকির রাত কাটানোর সংবাদে ওরা আরও পাগল হয়ে উঠল। কিভাবে তাকে হত্যা করা যায় ভাবতে গিয়ে ওদের মাথায় দুটি চিন্তা আসে। প্রথমত, তাকে বিষ প্রয়োগ করা যায়। দ্বিতীয়ত, ভাড়াটেকুনি দিয়েও খুন করানো যায়। কিন্তু বাস্তবে দুটোর একটাও তাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ জুকির খাওয়া দাওয়ার সব কিছু ছিল ওদের থেকে আলাদা। অন্যদিকে প্রহরী ছাড়া সে তার রুম থেকে বেরোই হতো না। ওরা হার মেরে এক চতুর বাদিকে হাত করল। জুকিকে শেষ করতে পারলে প্রচুর ধন সম্পদ দেওয়ার লোভ দেখিয়ে দিল তাকে। চাকরানিটা ছিল লোভী এবং জঘন্য প্রকৃতির। হেরেমের অসংখ্য অপকর্মের হোতা ছিল সে। প্রস্তাব শুনে সে বলল, মুনিবের পক্ষে গিয়ে ওকে বিষ খাওয়ানো সম্ভব নয়। সুযোগ মতো খঞ্জর ব্যবহার করা যেতে পারে, তবে এই জন্য কিছু সময়ের প্রয়োজন। কতদিন সময় প্রয়োজন তোমার? ঝুঁকির তৎপরতার উপর বিশেষ নজর রাখতে হবে। হয়তো শীঘ্রই সুযোগ এসে যাবে। কিন্তু তাড়াতাড়ি যদি সুযোগ না আসে, তাহলে ঘাতক দলের সহযোগিতা নিতে হবে। তবে ওরা এই জন্য অনেক টাকা দাবি করবে। যত টাকা লাগে দেব, তবু আমরা চাই কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো, বলল নর্তকীরা। ক্রোধে উন্মুক্ত প্রায় নাজি তার খাস কামরায় পায়চারি করছিল। ঝুঁকি তাকে শান্ত করার অনেক চেষ্টা করছে। নাজির রাগ কমেনি। আমাকে তার কাছে যেতে দিন, এই নিয়ে চতুর্থবারের মতো বলল ঝুঁকি। আমি তাকে সোজা পথে নিয়ে আসব। কোনো লাভ নেই, বেটা কমবক্ত হুকুম দিয়ে ফেলেছে, বাস্তবায়নও শুরু হয়ে গেছে। আমার আর কিছুই রইল না। তোমার জাদু ওকে ধরেনি। আমার বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে আমি জানি। ওরা আমার উন্নতি সইতে পারছে না। আমি হতাম গভর্নর, একজন সাধারণ সেনাপতি হয়েই সব শাসকদের শাসন করেছি আমি। আর এখন আমি একজন সামান্য কমান্ডারও নই। নাজি প্রহরীকে ডেকে বলল, জলদি অ্যাড্রসকে আসতে বলো। অ্যাড্রস এলে দুজনে নতুন নির্দেশনামার ব্যাপারে আলাপ করল। অ্যাড্রসের কাছে এই খবর নতুন না হলেও সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ব্যাপারে অ্যাড্রস কোনো পরামর্শ দিতে পারল না। নাজি বলল, কি করব আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বিদ্রোহ করব। হতভম্বের মতো তাকিয়ে রইল অ্যাড্রস। কি ব্যাপার, হতবাক হয়ে গেছ মনে হচ্ছে? বলতো, 50,000 সুদানি ফৌজ আমাদের পক্ষে থাকবে না সালাউদ্দিনের পক্ষে? আমি ওদের বিদ্রোহের জন্য উস্কানি দিয়ে বলবো, মিশর তোমাদের, কিন্তু তোমরা এখন হবে ওদের দাস দাসী। দীর্ঘশ্বাস টেনে অ্যাড্রোস বলল, এই নিয়ে এখনো ভাবিনি। চোখের পলকেই তো বিদ্রোহ ঘটানো যায়। কিন্তু মিশরের নতুন ফৌজ আধুনিক অস্ত্রে সজ্জিত এবং যথেষ্ট শক্তিশালী। ইচ্ছে করলেই ওরা বিদ্রোহ দমন করতে পারবে। সরকারের সাথে সংঘর্ষে যাবার আগে সব দিকে ভেবে নেওয়া উচিত। ভাবাভাবির কাজ শেষ। আমি খ্রিস্টান সম্রাটদেরকে সাহায্যের জন্য ডাকব। দুধ তৈরি করো, অনেক দূর যেতে হবে ওদের। এবার মন দিয়ে শোনো আমার পরিকল্পনার কথা। ঝুঁকি, তুমি নিজের ঘরে যাও। ঝুঁকি ফিরে গেল নিজের কক্ষে। সারা রাত দুজন দরজা বন্ধ করে বিদ্রোহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু করে দিল। দুই ফৌজ একীভূত করার জন্য আইয়ুবী 7 দিন সময় দিয়েছিলেন। কাগজপত্র তৈরি হতে লাগল। পূর্ণ সহযোগিতা করছিল নাজি। 4 দিন পার হয়ে গেছে। এর মধ্যে গভর্নরের সাথে আরও একবার দেখা করেছিল নাজি, কিন্তু কোনো অনুযোগ করেনি। কাজের বিস্তারিত রিপোর্ট দিয়ে আইয়ুবীকে আশ্বস্ত করেছিল। গভর্নরের সহকারীও তাকে আশাব্যঞ্জক সংবাদ দিচ্ছিল। কিন্তু আলী বিন সুফিয়ানের দেওয়া তথ্য ছিল উদ্বেগজনক। গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হলো, সুদানি সৈন্যদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। গুজব ছড়ানো হচ্ছে মিশরের সেনাবাহিনীর সাথে একত্রিত করে সুদানি সৈন্যদেরকে তাদের দাস দাসীতে রূপান্তরিত করা হবে।
যুদ্ধলব্ধ সম্পদে সুদানীদের কোনো অংশ থাকবে না। বিশেষ করে কাউকে মদ পানের অনুমতি দেওয়া হবে না। রিপোর্ট শুনে সালাউদ্দিন আইয়ুবী বললেন, অনেক দিনের বদভ্যাস, আমার এসব নীতি ওদের পছন্দ না হওয়ারই কথা। তবে আমার দৃঢ় বিশ্বাস, নতুন পরিবেশে এলে কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। ওই মেয়েটার সাথে আর দেখা হয়েছে আলী? না, দেখা করা সম্ভব হচ্ছে না। আমার পাঠানো লোকটাকে নাজি আটকে রেখেছে। দিন পেরিয়ে কালো বোরখা পরে প্রকৃতিতে নেমে এসেছে রাত। অ্যাড্রুসের সাথে রুদ্ধদ্বার কক্ষে বসেছিল নাজি, ঝুঁকি তার নিজস্ব কামরায়। ঘোড়ার পায়ের শব্দ শুনে পর্দা তুলে বাইরে তাকালো ঝুঁকি। ঘোড়ার পায়ের শব্দ শুনে পর্দা তুলে বাইরে তাকিয়ে দেখল ঝুঁকি। দুইজন ভোর সবার, পোশাকে আশাকে ব্যবসায়ী মনে হচ্ছে। ঘোড়া থেকে নেমে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ওরা। ওদের চলাচল ঝুঁকির কাছে ব্যবসায়ীর মতো মনে হলো না। ততক্ষণে অ্যাড্রোস বেরিয়ে এসেছে। থমকে দাঁড়ালো আরোহী দুজন, সামরিক কায়দায় স্যালুট করল। অ্যাড্রোস ওদের পোশাক দেখে বলল, প্রমাণ দাও। ওরা পোশাকের নিচে লুকানো অস্ত্র বের করল, ছোট তলোয়ার এবং খঞ্জর। ওদের ভেতরে নিয়ে গেল অ্যাড্রোস। প্রহরী দাঁড়িয়ে রইল এক পাশে। গভীর চিন্তায় ডুবে গেল ঝুঁকি। কক্ষ থেকে বেরিয়ে নাজির কক্ষের দিকে হাঁটা দিল ও। পথ রোধ করে দাঁড়িয়ে প্রহরী বলল, কারো ভেতরে যাবার অনুমতি নেই। সে বুঝে নিল কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটতে যাচ্ছে। 2-3 রাত আগের কথা মনে পড়ে গেল তার। নিঃশব্দে নিজের কক্ষে ফিরে গেল সে। নাজির খাস কামরার সাথে সংযুক্ত ঝুঁকির কক্ষের কপাট আটা। ও চুপিসারে দরজায় কান লাগিয়ে দাঁড়িয়ে গেল। ও পাশের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর ভেসে এলো নাজির কণ্ঠে, পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে।